ঠিক আছে আমার আচ্ছা স্যার। ভালো থাকেন। আচ্ছা আচ্ছা। রেবতী মোহনের সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা নতুন চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে সসীম ধারা, যেটা হচ্ছে অধ্যায় 13। এই অধ্যায় 13 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। এটা আসলে দুইটা পার্টে বিভক্ত। 13 নাম্বার অধ্যায়টা একটা হচ্ছে 13.1, একটা হচ্ছে 13.2। তো 13.1টা মানে একটা পার্টে হচ্ছে তোমরা পাবা সমান্তর ধারা, আরেকটা পার্টে হচ্ছে তোমরা পাবা গুণোত্তর ধারা। ঠিক আছে? তার মানে আর এই চ্যাপ্টারটা এতটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে কিছু কিছু চ্যাপ্টারটা থাকে যে চ্যাপ্টার থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন মোটামুটি আসে। তো ধারাও হচ্ছে এমন একটা চ্যাপ্টার যে চ্যাপ্টারটা থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে। অনুশীলনী 3, তারপর হচ্ছে অনুশীলনী 4, তারপরে হচ্ছে ধারা। এইসব চ্যাপ্টারগুলো আসলে ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে দেখা যায় মোটামুটি প্রশ্ন আসে। তোমরা জানো তোমাদের বীজগণিতে 3টা প্রশ্ন থাকে, যেখানে দিতে হয় 2টা প্রশ্নের উত্তর। আসলে আমরা এতক্ষণ ধারা নিয়ে বলতেছি, আসলে ধারাটা কি সেটা সম্পর্কে তো আমাদের জানতে হবে। ধারা যেমন ধরো আমি এখানে একটা জিনিস লিখলাম, সেটা লিখলাম 3, 6, 9, 12, এভাবে আমি লিখে গেলাম। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো তো, এইটার মধ্যে তোমরা প্যাটার্ন দেখছো না? তোমাদের ক্লাস 8 প্রথম অধ্যায়ে ছিল প্যাটার্ন। এই প্যাটার্নের সাথে ধারা কিন্তু অনেকটা সামঞ্জস্যপূর্ণ। মানে অ্যাটলিস্ট দেখবা যে পদগুলার পার্থক্য একটা সমান আকারে যায়। সেটা কিভাবে যায়, সে পার্থক্যটা কিভাবে হয়, সেটার উপর নির্ভর করে আসলে যে আমি বলছি ধারার 2টা পার্ট আছে, একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে একটা সিকোয়েন্স লিখলাম। ঠিক আছে? তাহলে দেখো এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদের পার্থক্য সবসময় মনে রাখবা। এই প্রথমটাকে কি বলে? পূর্ব পদ, আর পরেরটাকে বলে পরপদ। ঠিক আছে? আর সব সময় আমাকে নির্ভর করতে হয় পরপদ থেকে পূর্ববর্তী পদের যে পার্থক্য সেটা আমি নেই। এখন আমি যদি 12কে নিয়ে কাজ করি, তাহলে 12র পরে কে আছে, 12র পরে কে হবে সেটা আমরা কিন্তু বুঝতে পারবো। 12র আগে কে আছে 9। এরকম মানে পূর্ববর্তী এবং পরবর্তী পদ সম্পর্কে ধারণাটা হওয়া আমাদের জন্য খুবই দরকার। এখন দেখো প্রত্যেকটা পদের আমার এখানে পার্থক্য কত করে আসছে? 3 করে। তার মানে এখানে আমরা একটা জিনিস দেখতে পাইলাম যে হচ্ছে এই যে আমি একটা জিনিস সাজাইলাম, এই সাজানোটাকে বলে হচ্ছে অনুক্রম। অনুক্রমে কতগুলো রাশিকে, এগুলা প্রত্যেকটা হচ্ছে কি এক একটা রাশি, রাশিগুলোকে এমন ভাবে সাজানো হবে পূর্ববর্তী পদের সাথে পরবর্তী পদ কিভাবে নির্দেশিত হয় এবং হচ্ছে সেগুলো সম্পূর্ণভাবে জানা যাবে, তখন সেই সেটটাকে আমরা কি বলবো? অনুক্রম। তার মানে অনুক্রমে কি থাকবে? মাঝখানে পদগুলোর মাঝখানে কি থাকবে? কমা থাকে। ঠিক আছে? এবং হচ্ছে অনুক্রম থেকে আমি বুঝতে পারবো কি বুঝতে পারবো, দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদের পার্থক্য কত করে? 3 করে। তার মানে হচ্ছে অনুক্রমে কতগুলা রাশি থাকে একটা বিশেষ নিয়মে, যে এমন ভাবে সাজানো থাকবে যেমন প্রত্যেকটা রাশি তার কি হবে, পূর্ব পদের সাথে পরপদের সাথে কিভাবে সম্পর্কিত থাকে সে সম্পর্কে আমি জানতে পারবো। তখন ওই সাজানো যে আমি রাশিগুলোর একটা সেট পাবো, সেটাকে আমার কি বলা হবে? অনুক্রম, যেটাকে হচ্ছে ইংলিশে বলা হয় সিকোয়েন্স। ঠিক আছে? এখন যদি আমি এই কাজটা করি, এটা তো আমার অনুক্রম গেল। অনুক্রম মানে কি? আমি পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদের পার্থক্যটা দেখে আসলে বুঝতে পারবো এটা কোন নিয়মে আসলে সাজানো আছে। এখন একটা জিনিস দেখো, সেটা হচ্ছে আমি যদি এই কাজটা করি, ধরো আমি এখানে লিখলাম 3 + 6 + 9 + 12, আমি লাস্ট পর্যন্ত হয়তো 300 পর্যন্ত গেলাম। এখন তার মানে
একটা জিনিস খেয়াল করো তো, এটা কিন্তু একটা কি হয়েছে, আমার ধারা হয়ে গেল। যখন তোমার একটা অনুক্রমের মাঝখানে আমার যোগ অথবা বিয়োগ চিহ্ন থাকবে, কি কি চিহ্ন থাকবে, যোগ চিহ্নও থাকতে পারে, বিয়োগ চিহ্নও থাকতে পারে, কিছু কিছুতে দেখবা অনুক্রম করতে গেলে বিয়োগ চিহ্ন পাবা। মানে হচ্ছে অনুক্রমের মাঝখানের পদগুলাতে যদি আমি যোগ চিহ্ন দেই, দিয়ে যখন একটা ধারা প্রকাশ করি, তখন সেটা কি হবে, আমার একটা ধারা হবে, সেটাকে আমরা কি বলবো, ধারা বলবো। অনুক্রম তখন আর হবে না। মাঝখানে যখন আমি যোগ চিহ্ন দিতে পারি, বিয়োগ চিহ্ন দিতে পারি, তখন সেটাকে আমরা কি বলবো, ধারা বলবো। এখন কোনটা যে কোন ধারা, সেটা আমাদের কি করতে হবে, খুঁজে বের করতে হবে। দেখো এইখানে প্রথম পদটা কত আসছে, এটাকে একটা ধারার শুরুতে যেটা থাকে সেটাকে বলা হয় প্রথম পদ। ইংলিশে আমাদের প্রথম লেটারটা কি, এ, অ্যালফাবেটটা কি আমাদের এ। তো সেইখানে এর জন্য এই ধারার প্রথম পদকেও প্রকাশ করা হয় এ দিয়ে। তার মানে প্রথম পদ সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ। আমার ধারাটার প্রথম পদ কত আসছে দেখো, 3। এখন আমি তোমাদের কিন্তু দুই ধরনের ধারার কথা বলছি, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে কি গুণোত্তর ধারা। তো সমান্তর ধারাটা যেহেতু প্রথমেই আছে, আমি সমান্তর ধারাটা নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করি। দেখো আমি প্রথম পদ লিখলাম এ, এখন আমি একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে সাধারণ অন্তর। কি লিখছি, সাধারণ অন্তর। অন্তর মানে কি জানো, অন্তর মানে হচ্ছে বিয়োগফল, ঠিক আছে, অন্তর মানে হচ্ছে বিয়োগ। তো সাধারণ অন্তরকে আমি ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি কেন, কারণ হচ্ছে ডি দিয়ে কি বোঝায়, ডিফারেন্স বা পার্থক্য বা বিয়োগফল। এর জন্য এখানে হচ্ছে কি আমরা ডি কথাটা, অ্যালফাবেটটা ইউজ করছি। সাধারণ অন্তর হচ্ছে কি ডি। দেখো আমি বলছি পরপদ থেকে পূর্বপদ বিয়োগ করবা, তার মানে 6 যখন নিছি, 6 থেকে 3 বিয়োগ, ঠিক আছে, 6 নিলে এর পূর্বপদ কত, 3। আবার যখন আমি 9 কে নিব, 9 থেকে যখন আমি 6 বিয়োগ করব, দেখো তো সব ক্ষেত্রে আমার বিয়োগ ফলটা কি হয়েছে, সমান হয়েছে না। তার মানে এই জিনিসটা ক্লিয়ার করো, যেই ধারাটাতে আমার হচ্ছে বিয়োগফল বা পার্থক্য সমান থাকবে, এই যে বিয়োগের পার্থক্যটা সবসময় সমান থাকবে, সেই ধারাটাকে আমরা বলবো সমান্তর ধারা। তার মানে সমান্তর ধারা কি, যখন হচ্ছে আমার পদগুলার পূর্ববর্তী পদ এবং পরবর্তী পদ, যেহেতু দুইটা পদ সম্পর্কে আমরা জানছি, পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদের বিয়োগফল, মানে এই বিয়োগফল গুলা যদি আমার সমান হয়, তাহলে সেই ধারাটাকে আমরা কি বলবো, সমান্তর ধারা। এখন এটা তো একটা উদাহরণ গেল, এখন আমি তোমাদেরকে আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে আমি তোমাদের গুণোত্তর ধারার একটা উদাহরণ দেই। গুণোত্তর ধারা হচ্ছে, ধরো আমি লিখলাম 2 যোগ 4 যোগ 8 যোগ, ঠিক আছে, 8 এর পর এখানে 16 দিই। তো এখন খেয়াল করে দেখো তো, এইখানের মধ্যে প্রত্যেকটা পদের পার্থক্য কি তুমি সমান পাচ্ছ? আমি এখানে একটা উদাহরণ দিছি, এখানে একটা উদাহরণ দিছি। দেখো এখানে 2 থেকে 4 এর যদি আমি পার্থক্য বিয়োগফল বের করি, তাহলে এটা 2 হবে, এটা কত হবে 4। 8 থেকে 4 বিয়োগ করলে হবে 4, আবার 16 থেকে 8 বিয়োগ করলে পাবো 8। এইভাবে যেতেই থাকবে। তার মানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি পার্থক্যটা কি আমার সমান হচ্ছে না। তাইলে আমাকে অন্য আরেকটা তো কাজ করতে হবে, তো চলো সেটা দেখি। ধরো আমি লিখলাম এখানে প্রথম পদকে সবসময় এ দ্বারাই প্রকাশ করা হয়। এখন আমি দেখলাম যে বিয়োগফলটা সমান হয় নাই, তাহলে আমি দেখি ভাগফলটা সমান হয় কিনা। পার্থক্যটা যেহেতু সমান হয় না, আমি এখন লিখব সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে 8 দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের বইতে 8 দেওয়া হয়, কারণ হচ্ছে রেশিও মানে হচ্ছে অনুপাত, সেখান থেকে আসলে আর কথাটা আসছে। সাধারণ অনুপাত আর, এটা হচ্ছে কিউ দ্বারা অনেক জায়গায় প্রকাশ করা হয়, কিউ দ্বারা প্রকাশ করলেও হবে। সাধারণ অনুপাত আর, তাহলে দেখো
পরবর্তী পদ আর পূর্ববর্তী পদের ভাগফলটা নেই, 4/2। 8, যখন আমি 8 কে নিব তখন এর আগে কে আছে 4। যখন আমি 16 কে নিব তখন এর আগে কে আছে 8। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমার ভাগফল কত আসছে 2। তার মানে তখন এই ধারাটাকে আমি কি বলবো, আমি কিন্তু এবার বিয়োগফলটা বের করি নাই, ভাগফল আমি দেখলাম সমান, তখন এই ধারাটাকে আমি বলবো গুণোত্তর ধারা। তার মানে আমরা দুইটা ধারা সম্পর্কে একটা আইডিয়া পাইলাম, সেটা হচ্ছে সমান্তর এবং গুণোত্তর ধারা। সমান্তর ধারায় হচ্ছে আমার বিয়োগফল পূর্ববর্তী এবং পরবর্তী পদের বিয়োগফলটা সমান হবে, আর গুণোত্তর ধারায় হচ্ছে কি পরবর্তী এবং পূর্ববর্তী পদের ভাগফলটা কি হবে আমার সমান হবে। পার্থক্য এইখানে। এখন এতটুকু তো তোমরা বুঝতেই পারছো। এখন আমি তোমাদেরকে যে জিনিসটা করাবো এটা হচ্ছে সমান্তর ধারার বিভিন্ন সূত্র আছে, সেই সূত্রগুলো আমি তোমাদের আজকে লিখে দিই। দেখো এটা হচ্ছে আজকে তোমাদের যেটা করাবো সেটা হচ্ছে অনুশীলনী 13.1। ঠিক আছে, এখন সমান্তর ধারার ক্ষেত্রে n তম পদ কি হবে a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, যেখানে a হচ্ছে কি আমার প্রথম পদ, d হচ্ছে কি আমার সাধারণ অন্তর, আর n হচ্ছে ধরো আমি সপ্তম পদ কত সেটা আমি বের করতে চাই, কোন একটা ধারার আমি নবম পদ কত, যেমন ধরো আমি এখানে একটা লিখলাম 2 + 4 + 6 + 8 এইভাবে আমি গেলাম। হ্যাঁ, তো এখন যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি আমার প্রথম পদটা কত হচ্ছে, প্রথম পদ হচ্ছে a সমান কত 2, আর আমার সাধারণ অন্তর যেটাকে d দ্বারা আমি প্রকাশ করি 4 - 2 = 6 - 4, আমি যে কোনো আমি দুইটা দিয়ে আসলে দেখাবা, এটা আমি দেখলাম 2। এখন আমাকে বললো আপনি তাহলে হচ্ছে দশম পদটা বের করে দেখান। তুমি কি হাতে হাতে গুনবা? পরীক্ষাতে কিন্তু হাতে হাতে গোনার সময় পাবে না। তাহলে দশম পদটা কত লিখবা, 10তম পদ সমান হচ্ছে 10 না, আমি ধরলাম যেখানে আমাকে বলা হলো 15তম পদটা বের করেন। তাহলে আমার সূত্র কি জানি, আমি জানি n-তম পদের সূত্র হচ্ছে আমার a প্লাস n-1 ইন্টু d। তাহলে আমার কততম পদ ধরো বের করতে বললো, 15তম পদ। তাহলে 15তম পদটা কত হবে, এর মান কত আমার 2 প্লাস n এর মান কত, যেহেতু আমার 15তম পদের কথা বলছে 15 - 1 ইন্টু d এর মান কত আসছে 2। তাহলে 2 যোগ 15 থেকে 1 বিয়োগ করলে কত পাবো 14, 14 দুগুণে কত হবে 28। তার মানে আমার রেজাল্টটা কত হবে 30। দেখো তো হাতে যদি আমি এই কাজটা করতে যাইতাম আমাদের কত সময় লাগতো। সেখানে তুমি যদি সমান্তর ধারার এইটা জানো, ফর্মুলাটা জানো, তাহলে কি করতে পারবা, তুমি অনেক সহজেই কততম পদ কোনতম পদে কত বসবে সেটা তুমি অনেক সহজেই বের করতে পারবা। ঠিক আছে, এখন এটা সবাই একটু লিখে নাও, এগুলো অবজেক্টিভ হিসেবে আসতে পারে। এখন আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে সমষ্টির সূত্র। সমষ্টির সূত্রটা সেটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। ঠিক আছে, যেখানে আমরা জানি a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর, আর n হচ্ছে কি যততম পদের কথা বলবে সেটাকে আমরা n দ্বারা
প্রকাশ করি। এই দুইটা সূত্র হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে মেইন। এই দুইটা সূত্র যদি তুমি জানো তাহলে এই চ্যাপ্টারে যত অঙ্ক আছে তোমার জন্য সলভ করাটা ততই সুবিধা হবে। এই দুইটা সূত্র মানে দেখো, যখন আমার n তম পদের কথা বলবে, কোনো পদের কথা বলবে, তখন সূত্র কি হবে? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আর যখন সমষ্টির কথা বলবে, মানে যদি বললে একটা ধারার যোগফল বের করো, তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হবে? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, n/2 ইন্টু কিভাবে বলবা? n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন হচ্ছে এই সূত্রটা সবাই লিখে নাও, এটা বইয়েও আছে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট সূত্র, অবশ্যই এগুলা ইম্পর্টেন্ট এবং এটা সম্পর্কে তোমাদের জানতে হবে। সবাই লেখো। এখন এই যে সূত্রগুলো আসছে সেগুলারও কিছু বর্ণনা আছে, সেগুলো হচ্ছে যদি তোমরা নিজেরা বইটা একটু রিডিং পড়ো। ঠিক আছে, তোমাদের বইতে এটা হচ্ছে কত পৃষ্ঠায় দেওয়া আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ের সমষ্টি সূত্রটা দেওয়া আছে। এই সূত্রটা 252 পৃষ্ঠায় আছে, 252 পৃষ্ঠায়। আর আরেকটা আছে, সেটা হচ্ছে তোমাদের বইয়ের 251 পৃষ্ঠায়। এই সূত্রটা আছে তোমাদের বইয়ের 251 পৃষ্ঠায়। এই সূত্রগুলা কিভাবে আসছে জাস্ট তোমরা যদি মনোযোগ সহকারে একবার রিডিং পড়ো তাহলে তোমরা অনেক ইজিলি এটা পারবা। যদি কারো লক্ষ্য থাকে আমি ইঞ্জিনিয়ার হব, যদি কারো লক্ষ্য থাকে না আমি মানে পরবর্তীতে গবেষক হতে চাই, সায়েন্টিস্ট হতে চাই, বা কারো ইচ্ছা থাকে যে না আমি টিচার হতে চাই, তাহলে অবশ্যই এই সূত্রগুলো সম্পর্কে তোমার জানা উচিত, এগুলো কিভাবে আসছে। এখন আমি আজকে তোমাদের অঙ্কে চলে যাই, যেহেতু অঙ্ক আমাদেরকে করাইতেই হবে। তো দেখো, তোমাদের এইখানের মধ্যে 5 নম্বর অঙ্কটা করাই। ঠিক আছে, 5 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। এতটুকু তো তোমরা লেখছই আশা করি। আমি তোমাদের সূত্রের প্রমাণগুলো পড়াইলাম না, তোমরা নিজেরা এটা পড়বা। যখন তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ, তখন সেটা নিয়ে আবার আমরা কথা বলবো। এখন দেখো 13.1 আমি হচ্ছে 5 নম্বর অঙ্কটাতে দেখাই। আমি বলছি সব সময় যোগ চিহ্ন থাকবে তেমন কোনো কথা নাই, বইয়ে যদিও বলছে ধারায় যোগ চিহ্ন মাঝখানে থাকবে, বিয়োগও থাকতে পারে। 5 2 minus 5 minus 12 minus 19 এটা তার মানে ধারার প্রথম পদ এ সমান কত পাইলাম আমি? 2। ধারার সাধারণ অন্তর ডি। আমি কি বলছি? আগেরটা থেকে পরেরটা বিয়োগ করবা। ঠিক আছে, আগে -5, তারপরে আছে কত? মাইনাস চিহ্ন সূত্রের 2, আবার আগে আছে -12 মাইনাস, আর এখানে আছে 5। তাহলে দেখো তো কত হয়? -7। কিন্তু এখানে -12 থেকে মাইনাসে মাইনাসে +5, -12 সাথে +5 যোগ করলে আমি কত পাবো? -7। তার মানে আমি দেখতে পাচ্ছি কি পার্থক্যটা সমান প্রত্যেক ক্ষেত্রেই। তার মানে সুতরাং এটি একটি, এই লাইনটা অবশ্যই লিখতে হবে, এটি একটি সমান্তর ধারা। গুণোত্তর ধারা হইলেও তোমাকে ভাগফল দেখায় বের করতে হবে এটা গুণোত্তর ধারা কিনা। আর এটা যেহেতু আমি এইভাবে বিয়োগফল বের করে দেখলাম সমান, তার মানে এটা লিখতে হবে এটা একটা সমান্তর ধারা। আমরা জানি n তম পদ সমান কত? n তম পদ সমান আমি জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি।
তার মানে সুতরাং এখন আমার কততম পদ বের করতে বলছে? 12তম পদ। 12তম পদ সমান হচ্ছে a এর মান আসছে 2 প্লাস n এর মান বলছে 12 মাইনাস 1 ইন্টু d এর মান বলছে আমি বের করছি -7, তাহলে 2 প্লাস 11 ইন্টু -7, তার মানে 2 মাইনাস 77 মাইনাস 75। এটা সবাই করো। দেখো একটা সূত্র যদি আমি জানি আর a এর মান এবং d এর মান যদি আমি বের করতে জানি তাহলে অঙ্কটা কি হবে আমার জন্য? সোজা হবে। এইখানে দুইটা জিনিস চাইছে, একটা হচ্ছে সাধারণ অন্তর এবং হচ্ছে 12তম পদ। এইগুলো আসলে অবজেক্টিভ হিসাবে মাঝে মাঝেই আসে, ছোট ছোট অঙ্কগুলা। আর সৃজনশীল হিসাবে আসে 2 মার্কের 4 মার্কের প্রশ্ন হিসেবে একটু লেন্দি আসে, সমষ্টির গুলো আসে। এটা তোমরা আগে লিখে নাও। আশা করি এটা তোমাদের সবার লেখা শেষ। এখন হচ্ছে তোমাদেরকে আমি 7 নাম্বার অঙ্কটা করাই। দেখো 7 নাম্বার অঙ্কটাতে বলছে 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট ডট দিয়ে বলছে ধারাটির কোন পদ 301। তাহলে ধারার প্রথম পদ এ সমান কত বলছে? 4। ধারার সাধারণ অন্তর ডি সমান কত? 7 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 10 মাইনাস 7 ইজ ইকুয়াল টু কত? 3। সুতরাং এটি একটি সমান্তর ধারা। আমরা জানি n তম পদ সমান কত? এত। আর প্রশ্নে দেখো আমার এখানে কি বলছে? ধারার n তম পদ, মানে আমার শেষ পদটা আমার বলেই দিছে, বা n তম পদটা লাস্টের পদটা বলে দিছে 301। তার মানে আমরা প্রশ্ন মতে লিখতেই পারি, প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান কত বলছে? 301। বা কত লেখা যায়? এর মান কত আসছে? এর মান আমি বের করছি 4 প্লাস n এর মান তো আমি জানি না, -1 ইন্টু ডি এর মান আসছে আমার হচ্ছে 3 সমান 301। বা 4 প্লাস 3n মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত? 301। বা 3n 4 থেকে 3 বিয়োগ করলে হবে কত? 1। তার মানে 301 বিয়োগ 1 সমান কত? 300। তার মানে দেখি ওইখানে দেখা যায়, দাঁড়াও তো একটু দেখি। আচ্ছা, তোমাদের এখানে কিন্তু নিচের অংশটুকু দেখা যায় না, তাই আমি এই পাশে লিখলাম, ঠিক আছে? বা n সমান কত লেখা যায়? 300/3। তার মানে n ইজ ইকুয়াল টু 100। সুতরাং তার মানে ধারার 100তম পদ কত হবে? 301। সবাই এটা করে নাও। এই চ্যাপ্টারে কিছু কিছু প্যাটার্নের ম্যাথ আছে, বিভিন্ন প্যাটার্নের 4-5 ধরনের টাইপের অঙ্ক আছে। এটা দেখলেই হচ্ছে সবগুলো অঙ্কই তোমরা এখানে পারবা। সবাই এটা করো।
তোমাদের এই চ্যাপ্টারের 8 নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা সবাই লেখো। আচ্ছা, এটা তোমাদের সবার শেষ। এখন দেখো আমি তোমাদেরকে হচ্ছে 8 নাম্বার অঙ্কটা করাই, যেটা আসলে ইম্পর্টেন্ট। আট নাম্বার প্রশ্নটা দেখো, কোনো ধারার কথা এভাবে স্পেসিফিক ভাবে বলা নাই, কিন্তু কিছু হিন্ট দিয়ে দিছে। বলছে হচ্ছে কোন একটা সমান্তর ধারার এম তম পদ এন এবং এন তম পদ যদি এম হয়, মানে এম তম পদ হইলে সেটার মান হবে এন, আর এন তম পদ হইলে সেটার মান হবে এম, হলে এম প্লাস এন তম পদ কত? তাহলে আমরা 8 নম্বরে, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। মনে করি সমান্তর ধারার প্রথম পদটাকে আমি ধরে নিলাম এ, আর সমান্তর ধারার সাধারণ অন্তর এটাকে ধরে নিলাম ডি। সুতরাং ধারার আমার কততম পদের কথা বলছে? এম তম পদ। ধারার এম তম পদ সমান কত? এ প্লাস এম মাইনাস 1 ইন্টু কত? ডি। এবং ধারার এন তম পদকে আমরা কি বলতে পারি? এন তম পদটা কি হবে? সূত্র এন মাইনাস 1 ইন্টু ডি। এ প্লাস হবে। প্রশ্ন মতে কি বলছে দেখো, এ প্লাস এ মাইনাস 1 ইন্টু ডি, এটার মান হচ্ছে কত? এন। এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ। আর এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটার মান বলছে এম, এটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। এটা কিন্তু আমি বানাই নাই, এটা প্রশ্নেই বলা ছিল। এখন 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলে কি পাই দেখো, এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এন, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু এম। এখন দেখো আমি মাইনাস করতেছি, হ্যাঁ, মাইনাস চিহ্নটা অবশ্যই দিবা, তাহলে এইটা আর এটা কাটা যায়। তাহলে এখানে কে থাকে দেখো, এম মাইনাস 1, এখানে হবে মাইনাস এন, আর এই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 1 ইন্টু ডি। ডি যেহেতু দুই পাশে আছে আমি কমন নিলাম, এখানে লিখলাম এন মাইনাস এম। এই 1 আর এই 1 কি কাটা যায় না? প্লাস 1 আর মাইনাস 1, বা কি লেখা যায়? এম মাইনাস এন ইন্টু ডি ইজ ইকুয়াল টু এন মাইনাস এম। এতটুকু দেখা যায়, এতটুকু দেখা যায়। বা দেখো আমি এই পাশে লিখতেছি, তোমাদের এখানে নিচের অংশটুকু দেখা যায় না। ডি সমান আমি কত লিখতে পারি? বা আমি লিখি এম মাইনাস এন ইন্টু ডি। এখানে যদি আমি মাইনাস কমন নেই, তাহলে এখানে আমি লিখতে পারি না এম মাইনাস এন, এখান থেকে আমি মাইনাস কমন নিছি। বা কি লেখা যায় দেখো, ডি সমান
মাইনাস এম মাইনাস এন, আর এটাও কি হবে এম মাইনাস এন। তাহলে কাটাকাটি গেলে কত হবে ডি এর মান, সুতরাং ডি এর মান তাহলে আমার কত হয় -1। সবাই দেখো ডি এর মানটা আমরা বের করে ফেলছি, এতটুকু পর্যন্ত আগে সবাই লেখো। এখন সাউন্ড প্রবলেম স্যার, সাউন্ড প্রবলেম। ডি এর মান 1 নং সমীকরণে বসে পাই, তুমি যে কোনো একটাতে বসাইলেই কিন্তু হবে এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি এর মান কত বলছি আমি -1 ইজ ইকুয়াল টু এন, বা এ মাইনাস এম প্লাস 1, এটা কিন্তু আমি গুণ করছি মাইনাস এম মাইনাসে প্লাস 1 ইজ ইকুয়াল টু এন। তার মানে কত লেখা যায় এ সমান এম প্লাস এন মাইনাস কত লেখা যায় 1। তার মানে এ এর মানও কিন্তু আমি পেয়ে ফেললাম, ঠিক আছে। তার মানে দেখো আমি এখান থেকে পাইলাম ডি এর মান, এখান থেকে পাইলাম আমি এ এর মান। তার মানে আমি এ এর মান জানি, ডি এর মান জানি, তাহলে তো আমি এম প্লাস এন তম পদটা কত হবে সেটাও আমার জন্য বের করা সুবিধাজনক হবে। সবাই এতটুকু পর্যন্ত লেখো। দেখো সুতরাং এম প্লাস এম তম পদটা কত হবে এ প্লাস 1 ইন্টু কত হবে ডি, তাই না? তার মানে খেয়াল করে দেখো এ এইটা কত, এর মান কত আসছে আমার এম প্লাস এন মাইনাস 1 প্লাস, এটা কয়েকভাবেই তুমি হিসাবটা করতে পারো, ঠিক আছে। তার মানে লেখা যায় এম প্লাস এন মাইনাস 1 মাইনাস এম মাইনাস এন প্লাস 1, সবগুলা কাটাকাটি গেলে কত হবে 0, অ্যান্সার হবে 0। এম এম কাটা প্লাস এন মাইনাস এন কাটা প্লাস 1 মাইনাস 1 কাটা, সবাই ম্যাথটা তুলে নাও। আমি কিন্তু এখন মান বসাই দিচ্ছি এর এবং ডি এর। তোমাদের এইচডব্লিউ থাকবে এই চ্যাপ্টারের, কি কি থাকবে সেটা আমি লিখে দেই, যেটা আসলে তোমাদের জন্য দরকার। দুইশো 49 পৃষ্ঠা থেকে 253 পৃষ্ঠা ভালোভাবে পড়বা। আর অনুশীলনী 13.1 5 থেকে 9 নং তোমাদের এইচডব্লিউ থাকবে, ভালোভাবে পড়বা। এইগুলা আসলে যদি তোমরা পরবর্তীতে ভালো করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাদের পড়া উচিত। আর যদি মনে করো যে না আমি
ছেলেদের বেলা আমার বাপ্পা আমার বিদেশে পাঠাই দিব, তো তাদের কিছু বলার নাই। আর মেয়েদের যদি মনে করে যে না আমার বাবা মা আমার জন্য কিছু দেখতেছে, তাদের ক্ষেত্রেও কিছু বলার নাই। কিন্তু যারা আসলে মনে করো যে না আমি আসলে পড়ালেখা করতে চাই, আমি সামনের দিনে আগাইতে চাই, তাদের জন্য অবশ্যই এটা রিডিং পড়তে হবে। আমি সব অপশনই খোলা রাখছি সবার জন্য। আর সবাই হচ্ছে এই অঙ্কটা আশা করি বুঝতে পারছো, অনেক সোজা একটা অঙ্ক। এই চ্যাপ্টারে আসলে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে পদের সূত্র, সেটা n তম পদের সূত্রটা কি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আর যেটা হচ্ছে সমষ্টি সূত্র, সেটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্র দুইটা যদি মুখস্থ থাকে তাহলে হচ্ছে 13.1 মোটামুটি সব অঙ্কই তোমাদের আয়ত্তে চলে আসার কথা যদি তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলা করো সেক্ষেত্রে। আর ততদিন পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। সবাইকে আল্লাহ হাফেজ। এভাবে স্যার পজ করবো। Gracias.